আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। পদত্যাগ না করে উল্টো ইলিয়াসকে ধুয়ে দিলেন আসিফ নজরুল। ভয়ঙ্কর গেরিলা আক্রমণ ও আইনজীবী হত্যার নতুন তথ্য। নারীর পোশাক নিয়ে জামাত আমিরের বক্তব্যে তোলপাড়। এবার বিস্তারিত। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, খুবই দুঃখ লাগে ও অবাক লাগে যখন দেখি আজগুবি, ভিত্তিহীন, অকল্পনীয় তথ্য দিয়ে একজন আরেকজনের পেছনে লেগে আছে। একটা ভিডিওতে নাকি দাবি করা হয়েছে আগস্টের ৩ থেকে ৪ তারিখ রাতে আমি ক্যান্টনমেন্টে ছিলাম, সেখানে আর্মি অফিসারদের নিয়ে ভারতের দালালদের সঙ্গে মিটিং করেছি। আমি অবাক হয়ে যাই। মানুষের কল্পনারও একটা সীমা থাকা উচিত। শনিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস আয়োজিত স্মৃতির মিনার গণ অভ্যুত্থান ২০২৪ শীর্ষক সভায় তিনি এসব কথা বলেন। আশঙ্কা ছিল আমাকে মেরে ফেলবে, না হলে গ্রেপ্তার করবে। তিনি বলেন, ৪ আগস্ট সন্ধ্যার পরে অনলাইন অ্যাক্টিভিস্টদের একটি প্রোগ্রামে আমি অংশ নিয়েছি, যার অডিও আপনারা অনেকেই শুনেছেন, যেখানে আমি বলেছিলাম আমাদের মেরে ফেলতে পারে, কারণ সবাই আমাদের বলছে পালিয়ে যেতে। তারপরও সেদিন রাতেও ঢাবি শিক্ষক মোস্তফা মামুনের বাসায় ছিলাম। আইন উপদেষ্টা বলেন, আমাদের মধ্যে মতভেদ থাকবে, আমরা একজন আরেকজনের কাজের সমালোচনা করব, কিন্তু মিথ্যা কথা কেন বলবো? মানুষ আমাকে বলে আপনি ক্লিয়ার করেন। আসিফ নজরুল বলেন, ৩ আগস্ট রাতে মাহবুব মোর্শেদ বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক সহ অন্যদের সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে রাত ৯টা পর্যন্ত সেখানেই ছিলাম। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডের ১৯ নম্বর বিল্ডিংয়ে ট্রিপলি বিভাগের শিক্ষক অধ্যাপক মোস্তফা মামুনের বাসায় থেকেছি। আমি বলি, আমি কি ক্লিয়ার করব? সত্যের কাছাকাছি থাকলে মানুষ প্রতিবাদ করে। আজগুবির একটা সীমা থাকা দরকার। অবশ্য এমনটি শুধু আমার ক্ষেত্রে নয়, সবার ক্ষেত্রেই কম বেশি হচ্ছে। ভারতের বিজেপি সরকার কর্তৃক অব্যাহতভাবে বাংলাদেশ বিরোধী প্রচারণা এবং হিন্দু ভাই বোনদের বিভ্রান্ত করার অপপ্রয়াস রুখে দিতে ঐক্যবদ্ধ হয়েছেন হিন্দু সমাজের বিশিষ্টজনরা। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম ওরফে আলিফ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিরা। এ ঘটনাকে কেন্দ্র করে কোনোভাবেই যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তারা। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, জুলাই গণ অভ্যুত্থানে পরাজিত শক্তি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। তাদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে তাদের আশ্রয় দেওয়া ভারতের হিন্দুত্ববাদী শক্তি, ক্ষমতাসীন বিজেপি সরকার। বিজেপি দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের সহায়তায় বাংলাদেশের সাধারণ হিন্দুদের মধ্যে হিন্দুত্ববাদী উচ্চতার জমিন তৈরি করেছে। ৫ আগস্ট পরবর্তী সময়ে তারা সেটাকে কাজে লাগিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে মিলে মিথ্যাচার ছড়িয়ে দেশের মধ্যে সাম্প্রদায়িক বিদ্বেষ ও দাঙ্গা সৃষ্টি করতে চাইছে। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পরপরই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিবৃতি পাঠানো হলো সেটি স্বাভাবিক কূটনৈতিক কার্যক্রমের মধ্যে পড়ে না। তাকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি ভারতীয় নাগরিক নন। তার জামিন কেন দেওয়া হলো না, এ প্রশ্ন পরোক্ষভাবেও অন্য কোনো রাষ্ট্র করতে পারে না। ভারতের অভ্যন্তরে সংখ্যালঘুদের যে পরিস্থিতি, তাতে অন্য দেশের সংখ্যালঘুদের নিয়ে বক্তব্য দেওয়া কোনো নৈতিক অধিকারই বিজেপি সরকারের নেই। এসব কর্মকাণ্ডের উদ্দেশ্য বাংলাদেশে অস্থিরতা ও দাঙ্গার পরিবেশ সৃষ্টি করা, আওয়ামী লীগের পুনর্বাসন ঘটানো এবং ভারতে বিজেপির খইঞ্চু অবস্থানকে পুনরুদ্ধার করা। বিগত আওয়ামী লীগের আমলেও দেশব্যাপী হিন্দুদের বাড়িঘরে হামলা, জমি দখল, মন্দির ভাঙচুর, এমনকি হতাহতের ঘটনাও ঘটেছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও সারা দেশে হিন্দু জনগোষ্ঠীর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। তবে এবার গণ অভ্যুত্থানের চেতনায় বিভিন্ন রাজনৈতিক দল হিন্দুদের ঘরবাড়ি ও মন্দির পাহারায় এগিয়ে আসে এবং নতুন করে সম্প্রীতির নজির স্থাপন করে। অন্তর্বর্তী সরকার হিন্দু সম্প্রদায়ের সব নাগরিকের অধিকার সুরক্ষার বিষয়ে অঙ্গীকার করে। এর প্রতিফলন এবারে দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা বিধানের মধ্যে লক্ষ্য করা গেছে। বিবৃতিতে বলা হয়, মনে রাখতে হবে, কিছু ধর্মীয় সংগঠন মানেই এই দেশের সমগ্র হিন্দু সম্প্রদায় নয়। এই দেশের হিন্দুরা বরাবরই অসাম্প্রদায়িক বাংলাদেশের পক্ষে। স্বাধীনতা যুদ্ধ সহ সব গণতান্ত্রিক আন্দোলনে হিন্দু জনগোষ্ঠীর লোকজনের উজ্জ্বল ভূমিকা রয়েছে। ফ্যাসিস্ট সরকারের পতনের পর একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে হিন্দু জনগোষ্ঠীরও কিছু দায়িত্ব ও কর্তব্য আছে। এই সংকটময় সময়ে বাংলাদেশের হিন্দু জনসমাজের, বিশেষ করে তরুণ সমাজের সচেতন প্রতিনিধিদের কাছে আমাদের আহ্বান, নিজ নিজ জায়গা থেকে সব ধরনের ধর্মীয় উগ্রতা, সাম্প্রদায়িক ও ফ্যাসিবাদী প্রোপাগান্ডা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বিবেকবান ও দায়িত্বশীল নাগরিকের ভূমিকা পালন করুন।
বিবৃতিদাতারা হলেন দেবাশিস চক্রবর্তী, দীপক সুমন, খোকন দাস, প্রীতম দাস, মেঘ মল্লার বসু, ধ্রুবজ্যোতি হোর, সীমা দত্ত, স্নেহার্দি চক্রবর্তী, জয়দীপ ভট্টাচার্য, অনিক রায়, বিথি ঘোষ, ইন্দ্রাণী ভট্টাচার্য, সজীব চক্রবর্তী, দীপঙ্কর বর্মন, দুর্জয় রায়, নয়ন সরকার ও সজীব কিশোর চক্রবর্তী। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ কাজেও নারীদের যুক্ত করেছেন, যুদ্ধক্ষেত্রে নারীদের যুক্ত করেছেন। তাই আমরা তাদের আটকে রাখার কে? তারা সামর্থ্য অনুযায়ী দেশের জন্য আত্মনিয়োগ করবেন, তারা ইচ্ছা খুশি মতো পোশাক পরতে পারবেন। শনিবার দুপুরে সাতক্ষীরা সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে জেলা জামাত আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, জাতীয় স্বার্থে দল ও ধর্মের ঊর্ধ্বে থেকে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই, ইনসাফ কায়েম করতে চাই, যেখানে মানুষ চাইলে অধিকার পাবে, না চাইলে অধিকার পাবে। তিনি বলেন, মানুষ যেন শিক্ষা পেয়ে মানুষ হয়, শিক্ষা নিয়ে যেন ডাকাত না হয়, এমন একটি শিক্ষা ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই। জামাতের আমির বলেন, ২৪-এর বিজয় এমনিতে আসেনি। ২০০৬ সালের ২৮ অক্টোবর দিনের বেলায় লগি বৈঠা দিয়ে খুনিরা আদম হত্যায় মেতেছিল। মানুষের মরদেহের উপর তারা লাফিয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর থেকে রক্তের হোলি খেলায় মেতেছিল। তারা পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং বিচারের নামে জামাতের নেতাদের হত্যা করেছে। যারা এর প্রতিবাদ করতে এসেছে তাদের নির্বিচারে হত্যা করা হয়েছে। দেশের সবচেয়ে বেশি হত্যাকাণ্ড সাতক্ষীরায় হয়েছে। আমরা এমন একটি দেশ চাই যেখানে মসজিদ, মন্দির, মঠ, গির্জা কোনো কিছুই পাহারা দেওয়া লাগবে না। উল্লেখ করে তিনি বলেন, আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির চমৎকার বাগান। এই বাগানে মাঝে মধ্যে হুতুম পেঁচা ঢুকে পড়ে, এদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। একজন পরিচ্ছন্নতা কর্মীও ভিআইপি উল্লেখ করে তিনি বলেন, তারা ৩ দিন পরিষ্কার না করলে আমরা ঘর থেকে বের হতে পারবো না, তাই তাদেরও মর্যাদা দিতে হবে। সেই সম্প্রীতির বাংলাদেশ আমরা গড়তে চাই। আমরা জাতীয় স্বার্থে দল ও ধর্মের ঊর্ধ্বে থেকে কাজ করতে চাই। এই দেশকে পৃথিবীর শ্রেষ্ঠ দেশ বানাতে চাই। কিন্তু আকাশে কালো শকুন ঘুরছে, এই শকুন মাঝে মধ্যে ফোঁস করছে, তাই সতর্ক থাকতে হবে। যে যেভাবে উস্কানি দিক আমরা ফাঁদে পা দেব না। জামাত আমির বলেন, আমাদের দেশে অফুরন্ত সম্পদ, কিন্তু তা কাজে আসছে না। যারাই ত্রাতার দায়িত্বে থাকে তারাই পকেট ভরে। বিগত সরকার জনগণের অধিকার দেয়নি। তারা ৫৭ জন সেনা কর্মকর্তাকে খুন করেছে। জামাতের ২ জন আমির সহ অসংখ্য নেতাকর্মীকে হত্যা করেছে। ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারা দেশকে খুনের বন্যায় ভাসিয়ে দেওয়া হয়েছে। শত জুলুম অত্যাচারের পরও আমরা পালিয়ে যাইনি। দেশকে যারা ভালোবাসে তারা পালাতে পারে না। আমরা এই দেশকে গড়তে চাই। এই দেশের ১ ইঞ্চি মাটিও আমরা ছাড়ব না। বাংলাদেশকে অস্থিতিশীল এবং ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতে এক ভয়াবহ ষড়যন্ত্রের তথ্য নিয়ে একটি ডকুমেন্টারি প্রকাশ করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। শুক্রবার রাতে পুলিশ আনসারের সমন্বয়ে গঠিত বাহিনী নিয়ে সশস্ত্র গেরিলা আক্রমণের পরিকল্পনা শিরোনামে প্রতিবেদনটি প্রকাশ করতেই তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রতিবেদনে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড.আই. খান পান্নার নেতৃত্বে সরকার উৎখাতে কিভাবে সশস্ত্র গেরিলা হামলার পরিকল্পনা করা হয়েছে এমন কিছু প্রমাণ তুলে ধরা হয়। এর আগে গত ২১ নভেম্বর, জুলাই আগস্টে ছাত্র জনতা গণহত্যার মূল হোতা ভারতে পালিয়ে যাওয়া সাবেক ফ্যাসিস্ট শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে নেটিজেনদের তোপের মুখে পড়েন তিনি। এছাড়া ১৯ জুলাই ছাত্র জনতার আন্দোলনের সময় গুলিতে আহত আহাদুল ইসলামকে হত্যা চেষ্টার অভিযোগে গত ১৭ অক্টোবর দায়ের হওয়া একটি মামলায় জেড.আই. খান পান্না ছিলেন আসামি। ২০ অক্টোবর হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ তাকে আগাম জামিন দিয়ে দেন। আহাদুলের পিতা মোহাম্মদ বাকের বাদী হয়ে এ মামলা করেছিলেন। ২১ অক্টোবর এজাহার থেকে বাদ দেয়া হয় পান্নার নাম। পাঠকদের জন্য প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের প্রতিবেদনটির শেষ ৭ মিনিটের গুরুত্বপূর্ণ অংশটি হুবহু তুলে ধরা হলো। দেশের জন্য বিপজ্জনক কতটা সেটা জানতে চলুন। শুরুতেই যে প্রলয়ঙ্কারী ঝড়ের কথা বলেছিলাম সেখানে ফিরে যাওয়া যাক। ভারতীয় গোয়েন্দা সংস্থা ৫ তারিখের পর থেকে দেশে নানানভাবে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, যেটাকে কেন্দ্র করে বাংলাদেশে একটা সামরিক অভিযান চালানো যায়। এই দাঙ্গা বাঁধাতে ভারতীয় গোয়েন্দারা আওয়ামী লীগ, হিন্দু এবং ইসকনকে কিভাবে ব্যবহার করছে সেটা পরিকল্পনার ছক এখন বাংলাদেশি গোয়েন্দাদের হাতে। ইলিয়াস হোসেন বলেন, একটি গোয়েন্দা সংস্থা থেকে যেসব তথ্য আমার কাছে পৌঁছেছে তা রীতিমতো এই দেশের অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ। শুরুতেই আওয়ামী লীগ, হিন্দু আর ভারতের এই চক্রান্ত যদি সঠিকভাবে মোকাবেলা করা না যায় তাহলে অচিরেই বাংলাদেশের অবস্থা হবে হায়দ্রাবাদের মতো। এই চক্রান্তে জড়িত আওয়ামী লীগ, সনাতনী এবং ইসকনের অন্তত ৪০টি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং জুম মিটিংয়ের ভিডিও হাতে পেয়েছে গোয়েন্দারা। তাদের কাছ থেকে প্রাপ্ত এসব তথ্যে যা উঠে এসেছে তা আটকে ওঠার মতো। ইলিয়াস বলেন, এসব গ্রুপগুলোতে রীতিমতো বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি চলছে। গ্রুপে তাদের সাথে সাবেক আওয়ামী লীগ সরকারের শীর্ষস্থানীয় নেতা থেকে বর্তমান সেনাবাহিনীতে চাকরিরত জেনারেল পর্যন্ত মাঝে মধ্যেই
নাকি যোগ দিচ্ছেন বলে দাবি করেন ইলিয়াস হোসাইন। এরপর ইলিয়াস হোসাইন আরও বলেন, গ্রুপের সবচেয়ে ভয়ঙ্কর তথ্য পাওয়া গেছে ভুয়া মুক্তিযোদ্ধা জেডাই খান পান্নার মেসেজ থেকে। আওয়ামী এই আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। জেডাই খান পান্না বলেন, একটি চ্যাটিংয়ে তিনি লিখেছেন, দাড়িওয়ালা উকিল বেশি হয়ে গিয়েছে, আরও দু একটারে খেয়ে দেয়া দরকার। আদালতে আমরা আছি, এখন অল্প কয়েকদিন জেলে থাকলেও 30 তারিখের পরে পুরস্কার পাবা। আরেকটি মেসেজে তিনি লিখেছেন, সুযোগ হাতছাড়া হয়েছে তোমাদের কারণে, কালকে সব হয়ে যেত। পরিকল্পনা ছিল কুপিয়ে মারার পর হিন্দুদের বাড়িতে হামলা হলে ভারত থেকে ট্রুপ চলে আসবে। ওরা যেহেতু হামলা করেনি, তোমাদের উচিত ছিল নিজেরা নিজেদের বাড়িঘরে আগুন দেয়া। পেছনের ঘটনা বাদ দিয়ে 30 তারিখের পরিকল্পনায় মনোযোগী হও সবাই। প্রিয় দর্শক, শেষ করছে আইজি ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।